হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিসিএম এক্সপ্লেইনড। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবং এই কয়েকদিন ভাই আপনি একটা ভিডিও দিয়ে আপনি কই গায়েব হয়ে গেলেন গা? তো দেখো, আমি গায়েব হয়ে যাই নাই। আমি তোমাদের জন্য কি বলে নোটস কিন্তু বানায় রাইখা দিছি। সুন্দর মতো নোটস দেখা নিবা, অনেক ভালো নোটস কিন্তু। এখানে শুধু শর্টকাট আছে। অনেকে বলে ভাইয়া বৃষ্টি ছাতার ম্যাথ স্কিপ করছেন কেন, এটা স্কিপ করছেন কেন, ওইটা স্কিপ করছেন কেন। আজকে আবার তোমরা বলবা ভাইয়া রকেটের ম্যাথ কেন স্কিপ করছেন। ভাই এগুলি তো কনসেপ্ট, এগুলি তো শর্টকাট না। বুঝতে পারতেছো? যেই চ্যাপ্টারগুলিতে কিছুই নাই, ওই চ্যাপ্টারগুলিতে হয়তো আমি একটু কনসেপ্ট দেখাইতে পারি, কিন্তু যেই চ্যাপ্টার অনেক বড় সেই চ্যাপ্টারে সকল কনসেপ্ট পড়ার দায়িত্ব তোমার। আমার দায়িত্ব খালি শর্টকাট দেখানো। আর ভাই এত কম শর্টকাট কেন, কেউ কোয়েশ্চেন করতে পারো যে ভাই এত কম শর্টকাট কেন? কারণ এতগুলি শর্টকাটই তোমার লাগবে। তোমাকে আমি এখন 1000টা শর্টকাট দিয়ে দিই, প্রত্যেকটা ম্যাথের শর্টকাট বানাই দিই, তাহলে তো হবে না। আমি বললে আমি অবশ্যই বানাইতে পারবো, কিন্তু কোনো লাভ হবে না। যেগুলি না করলেই না, সেগুলি আমাদের দেখতে হবে। আর এতগুলি শর্টকাট মনে রাখতে পারবে না। আমি যতগুলি দিছি অতগুলি মনে রাখো না, দেখো না কত হেল্প হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো শুরু করি। আজকে আমরা নিউটনীয় বল, আজকে আমরা বেসিক্যালি মেকানিক্স পুরাটা শেষ করে ফেলবো। নিউটনীয় বলবিদ্যা শেষ করব, আর তোমার কাজ ক্ষমতা শক্তি শেষ করব। নেক্সট ক্লাসে গ্র্যাভিটেশন শেষ করব। এভাবেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, এখানে বলছে, এখানে তোমাকে কোয়েশ্চেনে বলবে যে আম, এই যে M1 আর M2, M1 আর M2 এর মধ্যে প্রতিক্রিয়া বল কত? M1 আর M2 এর মধ্যে কি বল কত, প্রতিক্রিয়া বল কত? সো বেসিক্যালি রিঅ্যাকশন ফোর্স চাবে, এফ আর রিঅ্যাকশন ফোর্স চাবে, অথবা আর বলতে পারো, এন বলতে পারো। এন ফর নর্মাল ফোর্স, মানে লম্ব বরাবর যে বলটা কাজ করে সেটা। ঠিক আছে? সো এইটা কত, এটা আমাকে বের করতে বলছে। সো সবার আগে তুমি কি করবা? সবার আগে তুমি ত্বরণ বের করবা। ত্বরণ মানে কি? টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল ম্যাস। তো নেট ফোর্স, মোট বল ডিভাইডেড বাই নেট ম্যাস। ঠিক আছে? সো টোটাল ফোর্স এখানে কত দেখো, এফ বলটা ডান দিকে নিতেছে, সো এফ। আর টোটাল ম্যাস বা টোটাল ভর কত? M1 প্লাস M2। ঠিক আছে? M1 প্লাস M2। এখন এখন ভাইয়া রিঅ্যাকশন ফোর্স আপনি কেমনে বের করবেন? এই শর্টকাটটা তোমার মনে রাখা লাগবে। দেখো, এফ থেকে এফ থেকে এফ থেকে এই যে স্পর্শ করছে যেখানে, কি স্পর্শ করছে যেখানে, সেই পর্যন্ত যাব। স্পর্শ যেখানে করছে সেই পর্যন্ত যাব, এবং বাকি ভর ইন্টু এ। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কি বললাম? স্পর্শ যেখানে করছে সেই পর্যন্ত আমি যাব। কোথা থেকে? এফ থেকে। এফ থেকে স্পর্শ বল পর্যন্ত যাব। স্পর্শ, হ্যাঁ, স্পর্শ অংশ পর্যন্ত যাব, পর্যন্ত যাব। তো যাব, যাব, এবং সেখানে কি হবে? বাকি যে ভর থাকবে, বাকি ভর, বাকি ইন্টু এ, হয়ে যাবে হলো আমাদের রিঅ্যাকশন ফোর্স। রিঅ্যাকশন ফোর্স কত হয়ে যাবে? বাকি ভর ইন্টু এ। সো খেয়াল করে দেখো, আমি এই যে এফ, এফ থেকে আমি এই যে স্পর্শ অংশ পর্যন্ত গেলাম, আমি কারে বাদ দিয়ে দিলাম? M1 রে বাদ দিয়ে দিলাম। তাহলে বাকি, বাকি কে আছে? M2। সো অ্যান্সার হয়ে যাবে হলো এফ আর ইকুয়াল টু M2 টাইমস এ। এফ আর ইকুয়াল টু কত হয়ে যাবে? M2 টাইমস এ। এফ আর ইকুয়াল টু M2 টাইমস এ। সো এখানে M2 এফ ডিভাইডেড বাই M1 প্লাস M2। এই যে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। সো ভাইয়া এটা বুঝি নাই, একটা একটা প্র্যাকটিস করলে হবে না, আরেকটা প্র্যাকটিস করি আসো। সো চলো দেখি। ডিউতে এইটাই দিবে, দিলে এইটাই দিবে, এই যে এটাই দিবে ডিউতে। আমি অলমোস্ট মানে গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে যদি দেয়, যদি দেয় তাহলে এটাই দিবে। সো একটু সুন্দর করে আঁকি, সৌন্দর্য, সৌন্দর্যের বিষয় আছে। আচ্ছা, না সৌন্দর্যের বিষয় নাই, এই কাট, এত টাইম নাই আমাদের, আমাদের টাইম নাই। সো এই দেখো, হুম, সো এখানে একটা ফোর্স আছে এফ। এখন সবগুলি ভর দেখবা সেম দেওয়া দিবে, এম, এম দিবে। এখানে ধরো M/2 দিল, বা M1 M2 M3, আচ্ছা M1 M2 M3 দিলাম, যাও M1 M2 M3 দিল। এবং তোমাকে বলল যে এই যে M2 আর M3 এর মধ্যে ফোর্স কত, আর M1 আর M2 এর মধ্যে ফোর্স কত। তো সবার আগে তুমি ত্বরণ বের করো। ত্বরণ ইকুয়াল টু কত? টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল ভর কত? M1 প্লাস M2 প্লাস M3। ওকে, আমি টোটাল ত্বরণটা কি করে ফেলছি? বের করে ফেলছি। মানে প্রথম কাজ হবে তোমার ত্বরণ বের করা। স্টেপ 1 ফাইন্ড অ্যাক্সেলারেশন। স্টেপ 2 কি বলছি? এফ থেকে আমাদের এই যে স্পর্শ বিন্দু পর্যন্ত যাও। সো এটা হলো 1 আর 2 নম্বরের মধ্যে রিঅ্যাকশন ফোর্স। তো আমি F12 দিয়ে বুঝাইলাম যে 1 আর 2 নম্বরের মধ্যে রিঅ্যাকশন ফোর্স। সো F12 কি হয়ে যাবে? দেখো, তুমি এই যে F1 থেকে এই যে এই স্পর্শ পর্যন্ত যাও, স্পর্শ পর্যন্ত গেলা, M1 বাদ, মানে বাকি দুইজন বাকি ভর। তাহলে কি আছে? বাকি ভর M2 আর M3 আছে। সো M2 প্লাস M3 ইন্টু এ। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। M2 প্লাস M3 ডিভাইডেড বাই ইন্টু এ, সরি ডিভাইডেড বাই কেন বলি, M2 প্লাস M3 ইন্টু এ। সো এখানে হয়ে যাবে এই যে ইকুয়াল টু M2, আরে ভাই লিখতে পারতেছি না, M2 প্লাস M3 টাইমস এ। এই যে এটা হয়ে যাবে আমার অ্যান্সার। সো এখানে M2 প্লাস M3 ইন্টু এফ
ডিভাইডেড, আরে ত্বরণের মান বসাইতেছি m1 প্লাস m2 প্লাস m3। বুঝতে পারতেছো মানে কত সহজ একটা শর্টকাট। এরপর তোমারে বললো যে এই যে 2 আর 3 এর মধ্যে কেমনে বের করবো ভাইয়া, 2 আর 3 এর মধ্যে কিভাবে বের করবো, আবারও আমার সাথে ট্রাই করো, নিজে ট্রাই করো প্লিজ। 2 আর 3 এর মধ্যে, তাহলে এফ থেকে 2 আর 3 এই স্পর্শ বল পর্যন্ত যাই, এফ থেকে আমি স্পর্শ বল পর্যন্ত যাই, তাহলে বাকি কে থাকে, m3 থাকে, সো এটা হয়ে যাবে m3 টাইমস a। পারতে হবে ভাই, পারতে হবে, এটা খুবই ইজি একটা কোয়েশ্চেন, আশা করি তুমি পারবা। এরপর যেটা, আচ্ছা এরপর এরপর যেটা না, এটা এটা তোমার এইচডাব্লিউ, একটা এইচডাব্লিউ দিয়ে দিই, নাহলে মনে থাকবে না। সো নর্মালি আঁকলেই তো হয়, এত শৌখিন শৌখিন হওয়ার আমাদের টাইম নেই। আচ্ছা হ্যাঁ, এই 1 2 3, সো এটা দিলাম 3 কেজি, 2 কেজি, 1 কেজি, 1 কেজি। আর এখানে ধরো দিয়ে দিলাম 3 12 দুগুণে 24, 24 নিউটন। সো তোমাকে বলছে 3 কেজি, 2 কেজি এবং এবং 2 কেজি 1 কেজি এর প্রতিক্রিয়া, 2 কেজি 1 কেজি এর প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া যথাক্রমে এইভাবেই দিবে এমসিকিউ, প্রতিক্রিয়া যথাক্রমে ক্রমে। আচ্ছা এগুলি এগুলি নিয়ে রেডি হয়ে আসা উচিত ছিল, আচ্ছা আমরা রেডি হয়ে আসি নাই। সো কত হইতে পারে এটা তোমাকে বের করতে বলা হয়েছে। সো আমি একটু দাঁড়াও, হিসাব করি 1 সেকেন্ড। অবশ্যই অবশ্যই দাগাবা, অবশ্যই অবশ্যই দাগাবা, ঠিক আছে। এই যে অপশন আমি দিয়ে দিলাম, এটা তোমার এইচডাব্লিউ, ঠিক আছে, আসলে এরকমই আসবে, এর বেশি কঠিন কিচ্ছু আসবে না। এরপর তাহলে আমরা এবার টানাটানির মধ্যে চলে যাই, অবশ্যই এটা এটা প্লিজ প্লিজ। আচ্ছা হ্যাঁ, এরপর রশি টানাটানি, এটা এবছর আর আসবে না, বুঝছো, রশি টানাটানি এই বছর আসবে না, এই কারণে আমি এই যে এই স্পর্শের উপর বেশি জোর দিতেছি, ঠিক আছে। রশি টানাটানি এবার আসবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, কারণ রশি টানাটানি গত বছর আইসা পড়ছে, পরপর 2 বছর সেম কোয়েশ্চেন, আই ডোন্ট থিঙ্ক ইট কামস, আমার মনে হয় না, আমার মন বলে না। সো এই যে এফ, এখানে আছে এম, এখানে আছে এম, এখানে আছে এম, সো এটা হলো 1 নম্বর তারের টান বল, 2 নম্বর তারের টান বল। সো তোমারে বলবে টি1 এর মান কত, টি2 এর মান কত, এগুলি খুবই সহজ জিনিস। সবার আগে তুমি অ্যাক্সেলারেশন বের করে ফেলবা, মানে প্রথম কাজই অ্যাক্সেলারেশন বের করা, প্রথম কাজই কি, ফাইন্ড দি অ্যাক্সেলারেশন। সো অ্যাক্সেলারেশন কি, টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল মাস কত, এখানে কয়টা ভর আছে ভাই, 3টা, 3m, তাই না। আচ্ছা, তো টি ওয়ান তার কারে টানতেছে, এই দুইজনে টানতেছে, টি ওয়ান টি ওয়ান কি দুইজনে টানতেছে না, এই যে এম এম রে টানতেছে, তাহলে এম এম ইন্টু এ, এটাই অ্যান্সার, তাহলে এম প্লাস এম, দুইজনের যেহেতু টানতেছে, এম প্লাস এম, সো এখানে 2m এফ বাই 3m, সো এখানে হয়ে যাবে 2f/3, 2f/3, এই যে এটা হলো প্রথম টান, প্রথম টান বল। আর দ্বিতীয়জন কি করতেছে, টি2, টি2 হলো শুধু একজনে টানতেছে, সো এখানে আমি বলে দিব টি2 ইকুয়াল টু এম টাইমস এ, একজনের ভর। আর টি1 এর ক্ষেত্রে দুইজনে টানতেছিল, দুইজনের ভর, ওকে ওকে। তাহলে এখানে এম, সো বেসিক্যালি f/3 আসবে, বুঝতে পারছো, এগুলি খুবই সহজ জিনিস, এটা পারতে হবে, ওকে। নেক্সট নেক্সট নিউটনের মেকানিক্স লেখা এখানে, আচ্ছা হ্যাঁ, এরপরে এগুলি এগুলি কখনো আসলে এগুলি অ্যাকচুয়ালি আগে একবার সম্ভবত আসছিল, সো তাই একটু দেখাই দিতে চাচ্ছিলাম। সো টান টি উপরের দিকে, আর নিচের দিকে কি আছে, নিচের দিকে m2g আছে, এটা বুঝাইতে গেলে এখন আমাদের অনেক টাইম লাগবে। তো আচ্ছা, শর্টকাট যদি মনে রাখতে চাও, বেসিক্যালি যার ভর বেশি তার দিকে পড়বে, ধরো এখানে এম ওয়ান এর ভর বেশি, তাহলে অবশ্যই এটা m1 এর দিকে পড়বে, কারণ এই m1টাই ওরে টাইনা আবার উপরে নিয়ে যাবে। দেখো এটা যদি m1 যদি নিচে নামে, তাহলে m2 কি হবে, উপরে উঠবে, তাই না। তো এটার উপরে নামার রেট আর এটার উপরে, সরি, উপর থেকে নামার রেট m1 এর আর m2 এর উপরে উঠার রেট সেম হবে, বেসিক্যালি এদের ত্বরণ সেম হবে, এবং যেহেতু তারও সেম, তার সেম, তাহলে এদের টান সেম, এই যে এইভাবে মনে রাখতাম, তার সেম, টি সেম। সো ইয়া, সো এখানে অ্যাক্সেলারেশন হয়ে যাবে হলো, দেখো m1 কি নিচের দিকে টানতেছে, m2 নিচের দিকেই টানতেছে, তবে এই নিচের, দেখো m1 এর কারণে পুরো সিস্টেমটা এইদিকে পড়তে চাইতেছে, আর m2 এর কারণে পুরো সিস্টেমটা উল্টা দিকে পড়তে চাইতেছে। সো অবশ্যই কি হবে, যারটা বেশি হবে জোর যার মূল্য তার। সো এখানে কার বেশি হবে, যদি m1 এ ভর বেশি হয়, তাহলে m1g মাইনাস m2g, ঠিক আছে। এটা কি নেট ফোর্স, কারণ একজন বাধা দিতেছে, এরা দুইজন অপোজিট ডাইরেকশনে কাজ করতেছে, তো এখানে m1g মাইনাস m2g, সেখানে হয়ে যাবে m1g মাইনাস m2g। এই যে এটা হলো আমাদের টোটাল ফোর্স ডিভাইডেড বাই টোটাল ম্যাস কত, m1 আর m2 পুরো সিস্টেমে, m1 প্লাস m2। সো ইয়া, এটা হয়ে যাবে আমাদের অ্যাক্সেলারেশন। আর টি কত হয়ে যাবে, যে কোনো একজনের ধরো ফ্রি বডি ডায়াগ্রাম আঁকো, এই যে উপরে টি, নিচে আছে কত m2g, আমি m2 এর যদি দেখি, m2 এরটা যদি চেক করি, তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে ত্বরণ উপরে, সো f ইকুয়াল টু m এ, টোটাল ফোর্স কত, t মাইনাস m2g ইকুয়াল টু কত, m1 m2a, সরি
ছি ছি ছি। এম টু জি ডিভাইডেড, হ্যাঁ এম টি মাইনাস এম টু জি ইকুয়াল টু কত, এম টু এ। ওকে, এই যে এভাবেই তো আমরা ইয়া করি তাই না, ফোর্স ক্যালকুলেট করি। সো এখান থেকে আমাদের এই যে এফ ইকুয়াল টু এম এ, এফ নেট টি মাইনাস এম টু জি, কারণ এটা উপরের দিকে যাবে, ইকুয়াল টু এম টু এ। সো এখান থেকে টি এর ভ্যালু আমরা পাই হলো টু এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। সো এটা তুমি চাইলে ডাইরেক্ট মুখস্থই রেখে ফেলতে পারো, কোনো মানে কোনো ক্ষতি নাই, লস নাই, ঠিক আছে। আচ্ছা, আসলে এইটাই আসবে অথবা এই যে এইটা আসবে, এটা আমার মনে হয় না দুইটার একটাও আসবে, তাও তাও আমি মানে বইলা রাখতেছি যাতে জাস্ট টু বি সেফ ইউ নো। আচ্ছা, এখানে টি এম ওয়ান তো কোনো বাধাই দিতেছে না রে ভাই, এম ওয়ান কোনো বাধাই দিতেছে না, এখানে এম টু জি যেদিকে যাইতেছে সেদিকে এটা নাইমা যাবে সুন্দর মতো। তাহলে এখানে টোটাল ফোর্স বাই টোটাল এক্সেলারেশন কত হবে, আম টোটাল ফোর্স অ্যাক্সেলারেশন হয়ে যাবে হলো টোটাল ফোর্স কত এম টু জি ডিভাইডেড বাই টোটাল ম্যাস কত এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান প্লাস এম টু, ঠিক আছে। টোটাল ফোর্স ইকুয়াল টু এম ওয়ান প্লাস এম টু। আর এখানে টেনশন, টেনশন ফোর্স কত টি। সো এই টি কি, এই এম ওয়ান এই টানতেছে, সো টি ইকুয়াল টু কত এম ওয়ান এ। বেসিক্যালি এম ওয়ান এ যদি লেখো তাহলে এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এবং ফান ফ্যাক্ট, এই যে এই কোয়েশ্চেনটাই দেখো দুইটা টি আছে তাই না, এখানে রিয়াকশন কি, এটা যে এটা এই যে এই পুরাটা পুলি ঝুলা আছে এটার উপর, এই পুরাটা পুলি কি আছে, ঝুলা আছে এই রডের উপর, তাহলে এই রডের উপর বলটা কত হবে দেখো তো, এই যে এই টান থেকে নিচের দিকে টান টি, আবার এই বিন্দু থেকে নিচের দিকে টান টি, তাহলে আর হবে হলো টু টি, আর কত হবে টু টি, আর হয়ে যাবে হলো টু টি। ওকে, আমি যদি এখন সবগুলো একবারে মুছে তোমাকে ডাইরেক্ট শর্টকাট বা ফর্মুলা বলি, তাহলে সেটা হয়ে যাবে হলো অ্যাক্সেলারেশন এখানে হয়ে যাবে এম ওয়ান জি মাইনাস এম টু জি ডিভাইডেড বাই কত এম ওয়ান প্লাস এম টু, বা তুমি চাইলে জি কমন নিয়ে নিতে পারো, সমস্যা নাই। আর টি এখানে কত হবে টু এম ওয়ান এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু, সাথে থাকতে হবে অবশ্যই জি, সাথে থাকতে হবে জি। আর এখানে কি হবে, এখানে অ্যাক্সেলারেশন হবে হলো শুধু এম টু আছে, সো এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। আর এখানে টি হয়ে যাবে কি এম ওয়ান ইন্টু এ, টি হয়ে যাবে কত এম ওয়ান ইন্টু এ, সো এম ওয়ান এম টু জি ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এগুলি আসবে না, আমার মন বলতেছে এগুলি হুদাই হুদাই দেখাইলাম, তাও যদি আইসা পড়ে, কারণ আগেও আসছে। যাকে এবার পানির নল, পানির নল ভেরি ইম্পর্টেন্ট, এটা বহুতবার আসছে, ঠিক আছে। সো পানির নল থেকে কি হইতেছে, পানি বের হইতেছে। ওকে, পানির নল থেকে কি হইতেছে, পানি বের হইতেছে। এই পানির নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া হলো এ, এবং এখান থেকে ভি বেগে কি হইতেছে, পানি বের হইতেছে, ঠিক আছে। সো তোমাকে কোশ্চেন করবে যে এই যে দেয়ালে প্রতিক্রিয়া বল কত, এটা করতে পারে, দেয়ালে প্রতিক্রিয়া বল কত এটা করতে পারে। এছাড়া বলতে পারে যে এই যে পানির নলকে স্থির রাখার জন্য আমার কত বল দেওয়া লাগে। সো যে কোনো ফোর্স বলুক, ফোর্স যদি বলছে তাইলেই কি রো এ ভি স্কোয়ার, রো এ ভি স্কোয়ার। রো কি এখানে পানির ঘনত্ব, ঠিক আছে, এটা হলো পানির ঘনত্ব, ঠিক আছে, পানির ঘনত্ব। আর এরিয়া কি তোমার, এই যে নলের এরিয়া, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেসিক্যালি। সো আমি নলের এরিয়া, আর ভেলোসিটি কিসের বেগ, কিসের বেগ, পানির বেগ, পানির বেগ। ওকে, এরপর তোমার বলতো কত ক্ষমতা লাগবে, ক্ষমতা কি ভাই, এফ ডট ভি, এ তো জানো এফ ডট ভি। সো এখানে কি হবে রো এ ভি স্কোয়ার ইন্টু ভি, বা রো এ ভি কিউব, এটাও তোমাকে চাইলে দিতে পারে, তবে এফ ডট ভি যদি মনে রাখো তাহলে এমনি এটা থাকবে, ঠিক আছে। এরপর মাঝে মধ্যে আরেকটা আসে, সেটা হলো টেনিস বলেরটা। হ্যাঁ, টেনিস বলেরটা আমি অবশ্য শর্টকাট বইয়ে অ্যাড করি নাই হুদাই, টেনিস এগুলি জাস্ট কনসেপ্ট, এগুলি কনসেপ্ট, তাও জাস্ট বলতেছি যে এখানে ধরো ইউ বেগে আসলো, ঠিক আছে, ইউ বেগে আইসা আবার ওই সেম ইউ বেগেই আবার ফেরত গেল, বা ভি বেগে আইসা ভি বেগে ধাক্কা খেয়ে ফেরত গেল। এখন ওই থেটা কার সাথে উৎপন্ন করতেছে এটা তোমার খেয়াল করা লাগবে। থেটা যদি তোমার দেয়ালের সাথে অতিক্রম করে তখন এক কাহিনী করবা, আবার ওর সাথে অতিক্রম ওর সাথে লেগে থাকলে এক এক একভাবে করবা। সো এখানে ভরবেগের পরিবর্তন কি, কেউ যদি বলে এম ভি কস থেটা, টু এম ভি কস থেটা, হ্যাঁ এটা মানের কথা বলতেছি, টু এমভি কস থেটা, আমাদের ভরবেগ কি হবে টু এমভি কস থেটা, ভরবেগের পরিবর্তন। তবে এই থেটা কি, এই থেটা অবশ্যই তোমার, এটা কিন্তু আবারও বলতেছি আপতন কোণ, এই থেটার আমি এভাবে মনে রাখতাম, আমি আলো দিয়ে মনে রাখতাম, এটা হলো আপতন কোণ, আপতন কোণ। মানে আপতন কোণ এটা কি উলম্বের সাথে সবসময় মেজার করা হয়, আপতন কোণ কিন্তু উলম্বের সাথে অলওয়েজ ইজ মেজার্ড উইথ দি নর্মাল। ওকে, আপতন কোণ ইজ অলওয়েজ মেজার্ড উইথ দি নর্মাল, মানে উইথ রেসপেক্ট টু দ্য নর্মাল। সো অবশ্যই আপতন কোণ আর প্রতিফলন কোণ কি হয়, সেম হয়, এই দুইটা থেটা সেম। সো এখানে ডেল্টা পি ইকুয়াল টু টু এম ভি কস থেটা। এরপর তোমার এফ যদি বলে, এটা যে কেউ বলতে পারবে ডেল্টা পি বাই টি, তাই না। এরপর তোমারে বললো জে কত, জে, জে মানে কি, জে মানে কিন্তু আমাদের বলের ঘাত, বলের ঘাত মানে কি ভরবেগের পরিবর্তন। সো টু এম ভি কস থেটা এই সেম, ঠিক আছে। আর ঘাত বল হলো এটা, এটা হলো ঘাত বল, এগুলি পারতে হবে, এগুলি মাফ নাই।
2mv cos theta, theta কিন্তু আপতন কোণ, ভেরি ইম্পর্টেন্ট, উলম্বের সাথে মাপতে হয়। এই যে তোমার এখনই ধরো থতো মতো খায়া গেল, এই যে ভুল করে ফেললা, এই যে একটা 2 কেজি ভরের একটা বল আছে, 2 কেজি ভরের একটা বল আছে, ওই কি করছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আইসে ধাক্কা খাইছে, এবং ওর বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। সো ধাক্কা খেয়ে সেম বলে সেম ভাবে ফেরত গেছে, তাহলে ওর ওর উপর প্রযুক্ত বলের ঘাত কত? সো বলের ঘাত তুমি লিখলা 2mv cos theta, বাহ কত ইজি। বলের ঘাত কত? 2mv cos theta, এবং তুমি কি লিখলা 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু cos theta জায়গায় লেখা ফেললা cos 30 ডিগ্রি, শেষ। এই যে ভুল হয়ে গেছে, এই যে ভুল হয়ে গেছে, দিস ইজ অ্যাকচুয়ালি রং, রং। তোমার কি বললাম, আপতন কোণ, আপতন কোণ উলম্বের সাথে মেজার করা হয়, এখানে থেটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। সো এখানে ডেল্টা পি হয়ে যাবে হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কস 60 ডিগ্রি ভ্যালু অ্যাকচুয়ালি হাফ, তাই না, এটা আমরা জানি। সো কস 60 ডিগ্রি ভ্যালু কত, এখানে হাফ হয়ে যাবে। সো এখানে একটা দুইটা খাবে, বেসিক্যালি 4 নিউটন সেকেন্ড বলতে পারো, অথবা বলতে পারো 4 কেজি মিটার পার সেকেন্ড, যেটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। নেক্সট আমরা চলে যাই লিফট। লিফটের এগুলি তো পানি, লিফট লিফট ভেরি ইজি। উপরে এ ত্বরণে উঠলে আমাদের জি এফেক্টিভ কত হয়, জি এফেক্টিভ হয় হলো জি প্লাস এ, তাহলে আমাদের প্রতিক্রিয়া কত হবে, এম ইন্টু জি প্লাস এ। ঠিক আছে, আবার এ ত্বরণে যদি নিচে নামে তখন কি হবে, এ ত্বরণে যদি নিচে নামে তাহলে জি এফেক্টিভ হয়ে যাবে কত, জি মাইনাস এ, জি মাইনাস এ, এবং তখন আমরা রিয়াকশন বলতে পারবো এম ইন্টু জি মাইনাস এ, রিয়াকশনও বলতে পারো আবার ওয়েটও বলতে পারো। এরপর যদি ওই সমবেগে উপরে অথবা সমবেগে নিচে নামে, সেক্ষেত্রে জি এফেক্টিভ কত হয়ে যাবে তোমার, জি কত, জি প্লাস অর মাইনাস জিরো। বেসিক্যালি আমাদের মানে ত্বরণ নাই তো রে ভাই, সমবেগে উঠলে কি ত্বরণ নাই তো, সো এখানে জি এর জায়গায় জি, সো এখানে আর হয়ে যাবে এম ইন্টু জি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা হলো উপরে, নিচে, আর এটা হলো সমবেগে। সমবেগে গেলে দের ইজ নো অ্যাক্সেলারেশন আদার দেন দি এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আচ্ছা ভাই, আপনি জি এফেক্টিভ জি প্লাসে কেন বললেন? ওই যে একটা বল ফালাই দিলাম আমরা, আমরা কি করলাম, একটা বল ফালাই দিলাম, এই যে ভাই ম্যাথও দেখাইতে হবে, এটা কোনো কথা। একটা লিফট ধরো এ ত্বরণে উপরে উঠতেছে, একটা লিফট কি করতেছে এ ত্বরণে, এর ভ্যালু দিয়ে রাখছে ধরো তোমার 0.2, যাও 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণে উপরে উঠতেছে, এর উপর থেকে এই যে এটা হলো একটা 1 মিটারের ইয়া, এর উপর থেকে আমি একটা বল যদি ফালাই দিলে আমার তাহলে টাইম কত লাগবে, টাইম লাগবে কত, 2h/g, 2h/g। তবে এখানে কি জি না, জি এফেক্টিভ। ঠিক আছে, এখানে জি এফেক্টিভ জাস্ট 2h ডিভাইডেড বাই জি প্লাস এ। সো 9.8 প্লাস 0.2 মানে বেসিক্যালি 10। সো 2 রুট এইচ এর জায়গায় 1 ডিভাইডেড বাই 10 মানে 1/√5। ভেরি ইজি, এগুলি এগুলি পারতে হবে। ঠিক আছে, 1/√5 সেকেন্ড। ইজি কোয়েশ্চেন, এগুলি পারবা। এবং মুভিং কার, এটাও কিন্তু আসে, বহুত আসে। সো মুভিং কার বেসিক্যালি এ ত্বরণে যদি একটা গাড়ি চলে, এবং একটা গাড়ির দেয়ালের সাথে তুমি যদি একটা তার ঝুলায় রাখো, তাহলে এই যে বস্তুটা একটু বামে সরে যায়, বস্তুটা কি করে, একটু বামে সরে যায়। তো এখন বামে যদি উলম্বের সাথে থেটা কোণ উৎপন্ন করে, আবারও বলতেছি উলম্বের সাথে যদি থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই গাড়ির অ্যাক্সেলারেশন হয়ে যায় হলো জি ট্যান থেটা। এটা মনে রাখতে পারলে আমি খুশি। এই গাড়ির অ্যাক্সেলারেশন কত হয়ে যায়, জি ট্যান থেটা। এবং এখান থেকে তুমি চাইলে ইয়াও বের করে ফেলতে পারো, টান বলও বের করে ফেলতে পারো। এই টান, এটা থেটা হইলে এটাও থেটা। সো উপরে টি কস থেটা, ডানে কত, টি সাইন থেটা, উপরে হলো টি কস থেটা, আর নিচে কি এমজি। সো এখান থেকেই বেসিক্যালি এ ইকুয়াল টু জি ট্যান থেটাটা আসে। সো এটা তোমার নিজে নিজে করে দেখতে হবে, উপাংশে বিভাজন, ইউ শুড নো দ্যাট। ওকে, ঠিক আছে, জাস্ট এটা মনে রাখো, জি ইকুয়াল টু এ ট্যান থেটা, কারণ বেশিরভাগ সময় এ ত্বরণই চাবে, বলবে যে একটা গাড়ির ভিতরে আমি একটা ভিতরে ছাদে আমি একটা তার দিয়ে আমি একটা বস্তু ঝুলাই দিছি, এবং এই বস্তুটা বেসিক্যালি 30 ডিগ্রি কোণে হেলে গেল, তাহলে গাড়িটা কত ত্বরণে চলতেছিল। সো এ ইন্টু জি ট্যান থেটা ইকুয়াল টু কত, জি ট্যান থেটা লাগাই দিবা, জি ট্যান 30 ডিগ্রি কত, 1/√3, সো জি/√3। এই ইজি কোয়েশ্চেন, পারতে হবে। নেক্সট, ভরবেগের সংরক্ষণশীলতা। এটা বেসিক্যালি এটা তো বিশাল একটা ফর্মুলা আছে। সো ওই ফর্মুলা মনে মনে রাখতে হবে অবশ্যই, ওই ফর্মুলা আমি আপাতত দেখাবো না। আমি জাস্ট স্পেশাল দুইটা কেস দেখাবো, যে অনেক ভারী একটা বস্তু একটা হালকা বস্তুরে যদি ধাক্কা দেয়, সো সেক্ষেত্রে কি হয় দেখো, ভারী বস্তু যদি হালকা বস্তুরে ধাক্কা দেয়, তো ধাক্কার পরে আচ্ছা এখানে আমি u1 লিখলাম, আর ধাক্কার পরে তোমার ভারী বস্তুর কোনো চেঞ্জ হয় না, মানে আদি বেগ আর শেষ বেগ কি হয়ে যায়, সেম হয়ে যায়। কিন্তু হালকা যে বস্তুটা কিন্তু এই যে ভারী বস্তু ডাবল বেগে যাওয়া শুরু করে দেয়, মানে এত জোরে ধাক্কা দিছে ডাবল বেগে যাওয়া শুরু করে দিছে। ঠিক আছে, এটা সব বইয়ে এই শর্টকাটটাই দেওয়া থাকে, তবে আমি এইভাবে শর্টকাটটা মনে রাখতে পছন্দ করি না। আমি পছন্দ করি যে, কারণ কি দেখো, এই শর্টকাটটাই ধইরা নেওয়া হয় যে হালকা বস্তুটা স্থির। এখন কোশ্চেনে যদি দেয়া দেয় হালকা বস্তু স্থির না, তখন কি হবে,
বুঝতে পারতেছো? কোয়েশ্চেনে যদি বলে দেয় ভাইয়া হালকা বস্তু স্থির না, তাইলে কি হবে? সো হালকা বস্তু যদি স্থির না হয় তাহলে হালকা বস্তুরও একটা ভেলোসিটি আছে। সো তখন হালকা বস্তুর শেষ বেগ কি হয়ে যাবে? দেখো গাড়ির ডাবল বেগ আছে ওইটা প্লাস নিজেরটা, বেসিক্যালি কি হইতেছে নিজের আদি বেগ প্লাস গাড়ির বেগের ডাবলটা চলে যাবে। মানে একটা গাড়ি যদি বা একটা ট্রাক যদি একটা সাইকেলকে ধাক্কা দেয়, তো সাইকেলের নিজের বেগ প্লাস কি হয়ে যাবে 2 টাইমস, 2 টাইমস এই যে বড় ট্রাকটারে ধাক্কা দিল ট্রাকের আদি বেগ। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে পারলে আমার মনে হয় এটা কাজে হেল্পফুল হবে। ঠিক আছে, এটা যদি মাথায় রাখতে পারো তাহলে হেল্পফুল হবে। ঠিক আছে। ও এখানে সাইন কনভেনশন অবশ্যই মেনটেন করতে হবে, ডানে গেলে পজিটিভ বামে গেলে নেগেটিভ। যদি বলে দুইটা পরস্পর অপোজিট থেকে আসতেছিল তখন অবশ্যই এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, যে ইউটুর জায়গায় মাইনাস চিহ্ন দিতে হবে, তাই না? যেহেতু অপোজিট ডাইরেকশন থেকে যদি আসে সেক্ষেত্রে আই গেস তুমি বুঝতে পারছো। এখানে ভি টু ইকুয়াল টু কত? ইউ2 প্লাস 2u1। ওকে, আচ্ছা। আর এখানে ধরো একটা বস্তু আইসা একটা মানে হালকা বস্তু আইসা একটা দেয়ালে ধাক্কা দিল, দেয়ালে ধাক্কা দিল, ওই আবার কি নিজের আগের বেগেই উল্টা দিকে ফেরত, মানে যেভাবে আসছে ওইভাবে ফেরত চলে যাবে। ফুরসাত মেডিকেল। ওকে, নেক্সট সুষম ঘড়ি কাটার গতি। তো ঘড়ি কাটার গতি এগুলি তো এগুলি কনসেপ্টের মধ্যে পড়ে মোটামুটি বলতে গেলে। সো পার্সোনালি এগুলি সবাই ভুলা যায়, এই কারণে আমি তোমাদের দেখায় রাখতে চাইতেছি। সেটা হলো যে একটা সেকেন্ডের কাটা একবার ঘুরতে লাগে কত? 60 সেকেন্ড বা 1 মিনিট লাগে, তাই না? একটা সেকেন্ডের কাটার টাইম পিরিয়ড কত? 1 মিনিট। এরপর তোমার একটা ঘন্টার কাটা, একটা ঘন্টার কাটা সরি মিনিটের কাটা কি ভাই 60 মিনিটে একবার ঘুরে না? সো এখানে 60 মিনিট হবে। টি বলতে আমি পর্যায়কাল বুঝাইতেছি, মানে একবার ঘুরে আসতে যেই টাইম লাগে। এবার একটা ঘন্টার কাটা একটা ঘন্টার কাটা 12 ঘন্টায় একবার ঘুরে। ঠিক আছে, একটা ঘন্টার কাটা কি করে? 12 ঘন্টায় একবার ঘুরে। সো এটা মনে রাখতে পারলেই তোমার আর কিছু মনে রাখা লাগে না, বাকিটা তুমি মানে এমনি ন্যাচারালি আইসা পড়ে। ওমেগা ইকুয়াল টু কত? 2 পাই/টি। সো 2 পাই/60 সেকেন্ডস, এটা কি আমাদের সেকেন্ডের কাটার। আর এখানে ওমেগা কত? 2 পাই/60 মিনিটস। সো 60 × 60 সেকেন্ডস, তাই না? 60 × 60 সেকেন্ডস। আর ওমেগা 12 ঘন্টা, তাহলে এখানে 2 পাই/12 ঘন্টারে মিনিটে কনভার্ট করো, মিনিট হয়ে গেল, আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে গেল। কত ইজি, মনে রাখতে পারবা না? মনে রাখতে পারবে। এরপর আমরা জানি ভি ইকুয়াল টু ওমেগা আর, তাই না? ভি ইকুয়াল টু ওমেগা আর, এটা তো জানোই, তাই না? এই আরটা কি? এই আরটা হলো লেংথ অফ দি কাটার দৈর্ঘ্য বা ব্যাসার্ধ বলতে পারো বেসিক্যালি। ওকে, আই গেস বুঝতে পারছো। নেক্সটে উলম্ব তলে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো উলম্ব তলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবে উলম্ব তলে দেখানোর আগে আমি কেন্দ্রমুখী বলের কনসেপ্টটা একটু দেখাই দিই, আমার নাহলে মনটা ভালো লাগবে না। সো কেন্দ্রমুখী বলের কনসেপ্ট কি? যে সেন্ট্রিপিটাল ফোর্স ইকুয়াল টু সামেশন অফ অল ফোর্সেস টওয়ার্ড সেন্টার, মানে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি। কি বললাম? কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি কি? কেন্দ্রমুখী বলের সমান। এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার এমনিই অ্যান্সার সব মিলবে, সব মিলবে। ঠিক আছে, যেমন এই যে একটা বস্তু উলম্ব তলে ঘুরতেছে, ঠিক আছে, উলম্ব তলে ওই কি করতেছে? ভি বেগে যাইতেছে, ঠিক আছে। আর এখানে আমি কি করছি? একটা তার দিয়ে ওরে টানা ঘুরাইতেছি, এটা ভর হইলো এম। তাহলে তোমার বুঝতে হবে যে কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি কি? আমাদের কেন্দ্রমুখী বলের সমান। ও আর কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি? mv²/r, mv²/r, তাই না? কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি? mv²/r। তাহলে আমি এখানে দেখো কি বলতেছি, টি আছে নিচের দিকে, এমজি আছে নিচের দিকে, কেন্দ্র বরাবরই দুইটা বল, তাই না? তাহলে আমি mv²/r ইকুয়াল টু লিখতে পারতেছি টি প্লাস এমজি, কেন্দ্র বরাবর সকল বলের লব্ধি। এই যে এমজি আছে আর টি আছে। আবার এখন যদি এইখান দিয়া যায়, ইউ বেগে ধরো এইখান দিয়া যায়, সেক্ষেত্রে কি হবে? নিচে নিচে কি হবে? উপরে আছে টি, নিচে আছে এমজি। সো কেন্দ্র বরাবরের পজিটিভ ধরতে হবে, আবারও কেন্দ্র বরাবরের আমরা পজিটিভ ধরবো। সো এখানে টি মাইনাস এমজি ইকুয়াল টু কি? কেন্দ্রমুখী বলের সমান mu²/r। এগুলি পারতে হবে। এবার সাইডের কথা চিন্তা করো, সাইডে এখানে কেন্দ্র বরাবর শুধু টি আছে, কিন্তু এই যে এমজি কি এখন কেন্দ্র বরাবর আছে? নো, এমজি কেন্দ্র বরাবর নাই। তাহলে টি ইকুয়াল টু কত? mv²/r। এখানেও টি হয়ে যাবে mv²/r। এই যে এই সব জিনিস এগুলি পারতে হবে, কিন্তু আবার বলে দিতেছি এগুলি পারতে হবে, নাহলে মাফ নাই, মাফ নাই। আচ্ছা, আর উলম্ব তলে গতি ক্ষেত্রে বেসিক্যালি ভরবেগের সংরক্ষণশীলতা মেনটেন হয়। কি হয়? ভরবেগ কেন বলতেছি রে ভাই, শক্তির সংরক্ষণশীলতা মেনটেন হয়। কি হয়? শক্তির সংরক্ষণশীলতা মেনটেন হয়। সো এইখানে ধরো ওর বেগ একদম নিচের বিন্দুতে ধরো বেগ হলো এন জি আর এইভাবেই দেওয়া থাকবে, এন জি আর, 2 জি আর, 4 জি আর, 5 জি আর, 6 জি আর, 9 জি আর, এরকম দেওয়া থাকবে। ঠিক আছে, সো প্রত্যেকটা কোয়ার্টার সার্কেল যদি আঁকাই, প্রত্যেকটা কোয়ার্টার সার্কেল মানে প্রত্যেক 4/1 আঁকানোর পর ওর এই যে এনজিআর থেকে -2 জিআর করে কমবে। উপরে উঠলে কি হবে? বেগ কমে না? উপরে উঠলে কি ভাই? উপরে উঠলে কি বেগ কমে না? অবশ্যই উপরে উঠলে বেগ কমে। সো প্রত্যেক কোয়ার্টার সার্কেল উঠলে 2 জিআর করে কমবে বেগ। কি বললাম?
প্রত্যেক কোয়ার্টার সার্কেল উঠলে ওর বেগ 2g করে কমবে, ঠিক আছে। এভরি কোয়ার্টার সার্কেল, এভরি 1/4 সার্কেল ভেলোসিটি কি -2g হয়ে যাবে, ভেলোসিটি -2g কমবে, অবশ্যই রুটের ভিতরে কিন্তু ভাই, রুটের ভিতরে কিন্তু, নাহলে মাপ নাই, খবরদার, রুটের ভিতরে। এই যে তাহলে এনজিআর -2g হবে, ঠিক আছে, -2g। আবার এইখানে আরো কোয়ার্টার সার্কেল উঠলে -2g, আরো 2g করে কমলো, আরো কি করলো 2g কমলো, তাহলে এখানে হয়ে যাবে কত, এনজিআর -2 কত 4g হয়ে যাবে, ঠিক আছে। 2 করে কমবে, আবার নিচে নামার সময় +2g বাড়লো, আবার +2g বাড়লো, ঠিক আছে, 2g বাড়লো, 2g বাড়লো। ওকে ওকে, এটা কিন্তু মনে রাখা লাগবে, এটা কিন্তু মনে রাখা লাগবে। এবং এই যে আরেকটা শর্টকাট তুমি চাইলে মনে রাখতে পারো, যে নিচে থেকে সর্বনিম্ন কত বেগে ঠেলা দিলে ওই একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে পারবে। সো নিচে থেকে সর্বনিম্ন যে বেগে ঠেলা দিব সেই বেগে যাতে এইখানে ঘুরতে পারে, তাহলে এইখানের একদম টপ পয়েন্টে, এট টপ পয়েন্ট mv²/r = mg হইতে হবে। তাহলে টপ পয়েন্টের ভেলোসিটি হইতে হবে কত, v √gr। ওই যদি ঘুরতে চায়, ঘুরতে হলে মিনিমাম যে ভেলোসিটি উপরে গিয়া √gr হইতে হবে, উপরে গিয়া মিনিমাম ভেলোসিটি কত হইতে হবে, √gr। সো উপরে মিনিমাম ভেলোসিটি বা ভি মিনিমাম যদি বলি √gr, তাহলে নিচে থেকে কত বেগে নিক্ষেপ করতে হবে, এই যে একটা কোয়ার্টার সার্কেল নামলাম +2gr, আবার আরেকটা কোয়ার্টার সার্কেল নামলাম +2gr, বেসিক্যালি √5gr বেগে নিচ থেকে থ্রো করতে হবে। সো নিচ থেকে থ্রো করতে হবে কত, সো এখানে মনে রাখবা ইউ লো √5gr এবং ইউ টপ সেটা হয়ে যাবে কত, √gr, ঠিক আছে। হোপফুলি আমাকে বলবে না যে ধরো 4gr বেগে মারলে ওই কত অ্যাঙ্গেল পর্যন্ত উঠবে, হোপফুলি এটা এখানে বলবে না, ইঞ্জিনিয়ারিংয়ে বলবে, এখানে নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারে চলে গেছি, যদি আমাদের আয় হায় আধা ঘন্টা লেগে গেছে, তাও আমরা অনেকগুলি শর্টকাট শিখছি কিন্তু, বাই দ্য ওয়ে। আচ্ছা, এবার কাজ ক্ষমতা শক্তি। আচ্ছা ভাই, আপনি আমাদের কৌণিক বেগ দেখাবেন না, দেখাবেন না, ওগুলি দেখাবো, ওগুলি হলো কাজ ক্ষমতা শক্তি থেকে দেখাবো। সো কাজ ক্ষমতা শক্তিতে এই শর্টকাট দুইটা মনে রাখা লাগে, অনেকে আমরা F.S মনে রাখি, তবে টাউ ডট থেটা মনে রাখি না, ঠিক আছে। টাউ ডট থেটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এরপর ক্ষমতা = কত, F.V। আবার এখানে কৌণিকে যদি বলি তাহলে কি, এফ এর জায়গায় আমরা জানি টর্ক বসে, আর ভি এর জায়গায় আমাদের কি বসে, কৌণিক বেগ বসে। সো টাউ ডট ওমেগা, এটাও কিন্তু বসতে পারে, খুবই সহজ একটা ম্যাথ কিন্তু চাইলে দিয়ে দিতে পারে, বলবে একটা ইঞ্জিন সর্বোচ্চ 1200 নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে, এটি যদি 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরে, তাহলে কি হবে, তাহলে তোমার বলছি ইঞ্জিনের ক্ষমতা কত, আরে ভাই টাউ ইন্টু ওমেগা, শেষ 3 × 3600 ওয়াট। এইটা জাস্ট একটা গুণের একটা ম্যাথ দিয়ে দিবে, তুমি হা করে তাকায় থাকতে পারবা না, কিন্তু বলে দিলাম হা করে তাকায় থাকা যাবে না, এই ফর্মুলাটা এই কারণে আমি একটু দেখাই দিলাম, ঠিক আছে। আবার অনেক সময় ইন্টিগ্রেশন প্রতি বছরই দেয়। সো এখানে ডাব্লিউ হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ F.ds। সো তিনোটাই যদি এক্স উপাংশ, ওয়াই উপাংশ, জেড উপাংশ যদি ডট গুণ করি, তাহলে আমরা যেটা পাবো fx dx fy dy fz dz, শেষ, fx dx fy dy প্লাস ইন্টিগ্রেশন অফ fz dz। প্লিজ মনে রাখতে হবে, আর এই যে এটা টর্কের যেটা বললাম, এটা মনে রাখতে হবে কিন্তু, ওকে। যে একটা ইঞ্জিন সর্বোচ্চ 1200 নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে, এর ওমেগা মানে এটি যদি 3 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘুরে, তাহলে আমার কি ক্ষমতা কত, এই ছোটখাটো জিনিস দিয়ে দিবে। আচ্ছা, এটা বুঝতে পারছো, fx dx fy dy fz dz ইন্টিগ্রেট করে দিবা, এই যে x1 থেকে x2, y1 থেকে y2, z1 থেকে z2, পারবা ইনশাল্লাহ পারবা। পরে একটা হাতুড়ি, এই যে এটা হলো সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, এড়িয়ে আসবে বলতে গেলে। সো এই যে একটা হাতুড়ি দিয়ে আমি কি করলাম, একটা পেরেকে আঘাত করলাম, এটা যদি এক্স পরিমাণ নিচে যায়, তাহলে আমারে বলছে, হাতুড়িটা যদি আমি ভি বেগে আঘাত করি, তাহলে আমাকে বলছে যে এই যে বাধাদানকারী বল কত, বেসিক্যালি বাধাদানকারী বল কত। সো আমি এভাবে মনে রাখতাম, পক্ষে = বিপক্ষে, পক্ষে কে আছে, হাফ mv², হাতুড়ির বেগটাই তো তোমার মনে করো এটারে ভিতরে ঢুকানোর পক্ষে, আর বিপক্ষে কে, বাধাদানকারী বল, সো বিপক্ষে fx। সো পক্ষে কৃত কাজ = বিপক্ষে কৃত কাজ, শেষ খেলা। এরপর এখান থেকে আমার এই উপল থেকে ফেলা বস্তু না তো ভাই, এই যে হাতুড়ি। সো এখানে আমি একটা হাতুড়ি কি করলাম, ভি বেগে দিলাম, এম ভরের একটা হাতুড়ি ভি বেগের আমি রওনা করে দিলাম। এখানে আবার প্লাস mgx হবে না, আরে ভাই হাতুড়ি যে আমি নামাইতেছি, হাতুড়ির মানে ভূমির কারণে, অভিকর্ষ ত্বরণের কারণে কাজ হবে না, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ প্লাস mgx। তো আবার পাশাপাশির ক্ষেত্রে কোনো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ নাই, সেক্ষেত্রে পক্ষে = বিপক্ষে,
সো পক্ষে কে হাফ এম বি স্কোয়ার, ওই তো ঠেলা দিতেছে, তাই না? তুমি এইভাবে মনে রাখবা যে এই যে পিনটারে, এই পিনটারে ঢুকাইতেছে কে, পিনটারে ঢুকাইতেছে হলো এই যে হাফ এম বি স্কোয়ার, আর বিপক্ষে এই পিনটা ঢুকতে বাধা দিতেছে কে, বাধা দানকারী বল, সো এই যে এফ এক্স। বেসিক্যালি পক্ষে কাজ ইকুয়াল টু বিপক্ষে কাজ, এটা সবসময় কি করে, সমান হয়। এখানে পক্ষে এমজিএক্স কেন দিলেন ভাই, কারণ হইলো তোমার অভিকর্ষজ বল দ্বারা কৃত কাজ প্লাস এমজিএক্স, ওইও তো চাইতেছে, অভিকর্ষও তো চাইতেছে যে এটা ভিতর ঢিকা যাক, তাই না? সেখানে প্লাস এমজিএক্স, হোপফুলি বুঝতে পারছো। এবার ধরো উপর থেকে আমি নিচে ফালাই দিলাম, এই উচ্চতা থেকে আমি একটা বস্তুকে ফালাইলাম, এই বালির ভিতরে বা কাদামাটির ভিতরে এক্স পরিমাণ ঢুকলো, সো এখানে কাদামাটির বল কত, এটা খুবই ইজি, এটাও তুমি লিখতে পারবা, পক্ষে ইকুয়াল টু বিপক্ষে। তো পক্ষে কে আছে, এমজিএইচ আছে ভাই, ওই উপর থেকে কি এমজিএইচ প্লাস এক্স পরিমাণ নামছে, সো এমজিএইচ প্লাস এক্স আছে, এটা হলো পক্ষে, এই বলটা ঢুকার পক্ষে এমজিএক্স। আর তোমার বিপক্ষে কে, এই কাদা বাধা দিতেছে, কাদাই তো বিপক্ষে, তাহলে এফ এক্স বিপক্ষে, তাহলে এফ ইকুয়াল টু এই যে অনেকে মনে রাখে এমজি ওয়ান প্লাস এইচ বাই এক্স, আমি এইভাবে মনে রাখতাম হলো এইচ হলো উপরে, এইচ মানে কি, এইচ হলো উপরে, মানে উপর থেকে কতটুক নিচে পড়ছে, উপর থেকে, আর এক্স কি কাদার ভিতরে যত নিচে পড়ছে, ঠিক আছে? এটা চাইলে তুমি মনে রাখতে পারো, ইজি কোয়েশ্চেন, হোপফুলি তুমি বুঝতে পারছো। নেক্সট বুলেট তক্তা, এই বুলেট তক্তা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রিলিতেও আসছে, এবার এর প্রতি বছরই আসবে, কিছু করার নাই। তো দেখো একটা বুলেট কি করলো, একটা বুলেট যদি ভি বেগে যাইতেছে, ঠিক আছে, একটা বুলেট ভি বেগে রওনা দিল, ভি বেগে রওনা দেওয়ার পর ওর ওই যদি ডি পরিমাণ ঢুকে, ওর বেগ যদি ভি বাই 9 অংশ হয়ে যায়, কি হয়ে যায়, ভি বাই 9 অংশ হয়ে যায়, তাহলে ওই আর কতটুক যাবে, আরও যাবে ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। অবশ্যই এনটা কিন্তু ভি এর নিচে হইতে হবে, এন মানে নিচে, এন মানে কি নিচে, ডিটা সরি এনটা বেগের নিচে হইতে হবে, ঠিক আছে? আবার বলতেছি নিচে হইতে হবে, আরও যাবে এইটা, তাহলে মোট যাবে কত, আগে গেছিল ডি, এরপর গেছে কি ডি এন স্কোয়ার মাইনাস ওয়ান, সো এই যে এটাই তো আগে যতটুক গেছে প্লাস আরও ততটুক যাবে। আচ্ছা, বেগ যদি এন গুণ করি তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে, বেগ যদি এন গুণ করি, বেগ এন গুণ করলে তক্তা সংখ্যা সমানুপাতিক এন স্কোয়ার, মানে বেগ যদি দ্বিগুণ করি তাহলে সংখ্যা কি হয়ে যাবে, টু স্কোয়ার বা 4 হয়ে যাবে, ঠিক আছে? টু স্কোয়ার বা কি হয়ে যাবে, 4 হয়ে যাবে। এরপর আরও একটা টাইপ আছে, আরও ভেরি ইম্পর্টেন্ট, এরপরেরটা আরও ভেরি ইম্পর্টেন্ট, এটা আরও ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি আবারও দেখাই দিতেছি, যে একটা তক্তা ভেদ করছে, বুঝছো, একটা তক্তা ভেদ করে, হুম, এই যেখানে একটা তক্তা, ঠিক আছে, ওই একটা তক্তা ভেদ করছে বুলেটটা, এই বুলেটটা একটা তক্তা ভেদ করে ওর বেগ হয়ে গেছে কত, ভি বাই এন, তাহলে ওই আরও কয়টা তক্তা ভেদ করবে, ওই কি করবে, আরও কয়টা তক্তা ভেদ করবে, ধরি এখানে আরও অনেকগুলি তক্তা আছে একটার পর একটা সাজানো, ওয়ান আফটার দি আনাদার, এখানে এরকম আরও অনেকগুলি তক্তা সাজানো আছে, ঠিক আছে, আরও অনেকগুলি তক্তা সাজানো আছে। সো আমি কি জানি, এই তক্তার বাধা সেম, তাহলে আমি জানি যে আরও যাবে, আমি এইমাত্রই দেখছি, আরও যাবে হলো ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, আগে কতটুকু গেছিল, ডিভাইডেড বাই কত, এন স্কোয়ার মাইনাস ওয়ান, আরও যাবে এইটা। এখন আমার প্রশ্ন তোমার কাছে, এই যে তক্তা সংখ্যা, এগুলি কি প্রত্যেকটার ব্যাস ডি করে, তাহলে এই যে তক্তা সংখ্যা, এটা কয়টা তক্তা যাবে ইনটু ডি, এটাই কি আমার টোটাল ডিস্টেন্স, আরও কতটুক যাবে, মানে আরও কয়টা তক্তা ভেদ করবে সেটা। সো এটা কি ডি ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এন ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, এই যে এটাও মনে রাখা লাগবে, আরও কয়টা ভেদ করবে, আরও কয়টা তক্তা ভেদ করবে, এটা হলো জাস্ট উপরে ডিটা দিবা না, কি বললাম, জাস্ট উপরে ডিটা দিবা না, আরও কয়টা ভেদ করবে, আরও কতটা ভেদ করবে। অনেকে এই শর্টকাট আর এই শর্টকাট, এই যে এইটা আর এটার মধ্যে, এটা আর এটার মধ্যে কিন্তু প্যাচ লাগাই ফেলে, প্যাচ লাগানো যাবে না, এখানে হলো আরও কয়টা তক্তা ভেদ করবে এইটা, আর এখানে কি বেগ আমি এন গুণ করছি তখন কয়টা তক্তা ভেদ করবে, ঠিক আছে, বেগ এন গুণ করলে এন স্কোয়ার তক্তা ভেদ করবে, তবে একটা তক্তা ভেদ করার পর যদি বেগ ভি বাই এন হয়ে যায়, তখন আরও ভেদ করবে কত, আরও কয়টা তক্তা ভেদ করবে, ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে, হোপফুলি বুঝতে পারছো। নেক্সট কৌণিক ভরবেগ, এটা আমরা জানি যে কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু আর ক্রস পি, তবে এগুলি তো কেউ আর মনে রাখতে চাচ্ছে না, এটা আমি মনে রাখতে চাচ্ছি হলো তোমার আর পারপেন্ডিকুলার ডট পি, অথবা আর ইন্টু পি পারপেন্ডিকুলার, এত কিছু মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখবা ভরবেগ ইন্টু লম্ব দূরত্ব, ভরবেগ ইন্টু কত, লম্ব দূরত্ব, ভরবেগ ইন্টু লম্ব দূরত্ব, ঠিক আছে, এটা হলো আমাদের মান। আর এখানে আরও আছে আই ওমেগা আছে, তাই না, আমরা এখান থেকে ওই যে ভরবেগের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা আই ওয়ান ওমেগা ওয়ান, আই টু ওমেগা টু, এরপর এম ওয়ান ভি ওয়ান আর ওয়ান, এম ভি আর, তাই না, আবার এখানে আমরা চাইলে এম ভি আর লিখি, আবার এম ওমেগা আর স্কোয়ার লিখি, এই সবগুলি কিন্তু আমাদের
প্রত্যেকটাই প্রচুর হেল্পফুল, প্রত্যেকটা ফর্মুলা তোমার চাইলে মনে রাখতে হবে, ঠিক আছে। এবং মাঝে মধ্যে এই কোশ্চেনটা যদি আসে যে এক্স অক্ষ বরাবর সমবেগে চলতেছে, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আর কৌণিক ভরবেগ কি থাকবে? ধ্রুব থাকবে। কি বললাম? এক্স অক্ষের সমান্তরালে বা ওয়াই অক্ষের সমান্তরালে চলতেছে, মূল বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ কত? ধ্রুবক। ধ্রুবক দাগাবা নাহলে শূন্য দাগাবা, তবে ধ্রুবকটা হলো আসল অ্যান্সার। ওকে, ঠিক আছে। কৌণিক গতিশক্তি, এটা তো আমরা সবাই জানি। কৌণিক গতিশক্তি, যে আমরা এমনে গতিশক্তি জানি কি হাফ এম বি স্কোয়ার, তাই না? সো কৌণিক গতিশক্তি জাস্ট এম এর জায়গায় হবে আই, ভি এর জায়গায় হবে ওমেগা, হাফ আই ওমেগা স্কোয়ার। এটাও কিন্তু চাইলে মনে রাখতে পারো। এবং ওমেগার আরেকটা ফর্মুলা আছে 2πn/t, তাই না? 2πn/t। এবং এভরি ফর্মুলা ভি ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এভরি ফর্মুলা কিন্তু তোমার অ্যাঙ্গুলারে কনভার্ট করা যায়, ঠিক আছে। এটারে আমরা বলি অ্যানালজি মনে রাখতে হবে, এটা থিওরি ক্লাসের মধ্যে। সো তাও আমি এটা দেখাই দিলাম, ওমেগা ইকুয়াল টু 2πn/t। বেসিক্যালি বললো ঘন্টায় 10 বার ঘুরে, ঘন্টায় 10 বার ঘুরে, ঠিক আছে, ঘন্টায় 10 বার, বাবারে বাবা। ঘন্টায় যদি 10 বার ঘুরে তাহলে সো 10 ডিভাইডেড বাই ঘন্টা মানে কত? 60 মিনিটস মানে 3600 সেকেন্ডস। সো এখান থেকে তুমি রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করে ফেলবা, ঠিক আছে। হোপফুলি তুমি বুঝতে পারছো। নেক্সট, কৌণিক গতিশক্তির এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমি এটা দেখাইতে চাইতেছিলাম না, আমি দেখাইতে চাইতেছিলাম রোলিং মোশন, ঠিক আছে, রোলিং মোশন দেখাইতে চাইতেছিলাম। সো রোলিং মোশন দেখার আগে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হলো আমাদের জড়তার ভ্রামক, তাই না? জড়তার ভ্রামক মনে পড়ে? সো জড়তার ভ্রামক, প্রত্যেকটা বস্তুর কিন্তু জড়তার ভ্রামক তোমার মনে রাখা লাগবে। যেমন একটা রডের ক্ষেত্রে যদি বলি মাঝ বরাবর গেলে ml²/12, সাইড দিয়ে গেলে ml²/3। এরপর তোমার একটা চাকতির কথা যদি বলি, একটা রিংয়ের কথা যদি বলি, রিংয়ের মাঝ বরাবর গেলে m আর স্কোয়ার, সাইড বরাবর গেলে m আর অর্ধেক হয়ে যায় বেসিক্যালি। এবং একটা ডিস্কের কথা যদি বলি, মাঝ দিয়ে গেলে mr²/2, তবে সাইড দিয়ে গেলে কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়, mr²/4 হয়ে যায়। এগুলি সব প্রত্যেকটাই মনে রাখা লাগবে। এরপর সিলিন্ডারের ক্ষেত্রে ফাঁপা সিলিন্ডারেরটা রিংয়ের মতোই ফর্মুলা। সো ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে mr², সলিড সিলিন্ডারের ক্ষেত্রে mr²/2। সো একটা জিনিস খেয়াল করো, প্রত্যেকটা ফর্মুলার মধ্যে আমি যদি একটু মুছি, প্রত্যেকটা ফর্মুলার মধ্যে একটা জিনিস খেয়াল করবা, যে ধরো একটা গোলকের কথা যদি বলি, ফাঁপা গোলক 2/3 mr², নিরেট গোলক 2/5 mr², তাই না? 2/5 ছিল না 3/5 ছিল? তো এটা আমি ভুলে গেছি, তোমার নিজের মনে রাখতে হবে। আবারও বললাম, আমি ভুলে গেছি, তোমার ভুললে হবে না। সো বেসিক্যালি দেখো, mr² সাথে একটা জিনিস আসে, সবসময় একটা জিনিস আসে, একটা সংখ্যা আসে, একটা মাল্টিপ্লিকেন্ট আসে। এটার আমি যদি জেড দ্বারা প্রকাশ করি, জেড ইন্টু mr² বলি, তাহলে এই জেডটা কি? এই জেডটা হলো সামনে থাকা সংখ্যা, এই mr² সামনে থাকা সংখ্যা। দিস ইজ আ নাম্বার দ্যাট স্টেইস বিফোর mr², বা আমরা বলতে পারি mr² এর সহগ। mr² এর সহগ, ওকে, এটা আমি বলতে পারি mr² এর সহগ। ম্যাথ ঢুকাই দিতেছেন কেন সব কিছুতে? সহগ কেন এখানে? বেসিক্যালি mr² এর সাথে যেটা গুণ থাকে সেটার আমরা কি বলি? জেড, ঠিক আছে। এবং রোলিং মোশনের ক্ষেত্রে যেই জিনিসটা হয়, রোলিং মানে কি? ওই ঘুরতেছেও আবার সামনেও যেতেছে। সো বেসিক্যালি একটা রোলিং মোশনে কি থাকে? একটা চলন গতি থাকে আর একটা ঘূর্ণন গতি থাকে, ঠিক আছে, ঘূর্ণন গতি থাকে। সো চলন গতি হয়ে যায় হাফ এম বি স্কোয়ার, আর ঘূর্ণন গতি হয়ে যায় হাফ ওমেগা স্কোয়ার। এবং আমরা জানি যে ওমেগা ইকুয়াল টু v/r হয়। এটা হলো পিওর রোলিং এর ক্ষেত্রে, নট অলওয়েজ, বাট পিওর রোলিং এর ক্ষেত্রে আমরা হুদাই এত গভীরে যাব না, আমরা জাস্ট বলবো ওমেগা ইকুয়াল টু v/r। এবার আমি এটারে যদি একটু গুতাই, বেসিক্যালি সো একটা হলো হাফ এম বি স্কোয়ার প্লাস হলো হাফ আই ওমেগা স্কোয়ার। এগুলি দেখার দরকার নাই, জাস্ট আইয়ের জায়গায় আমরা কি বলি? জেড ইন্টু mr², জেড ইন্টু mr² না? উদ্ভাসে কি করছে আমি দেখাই তোমারে, দাঁড়াও। উদ্ভাসে একটু কঠিন করে দিছে, তো আমি সহজ করে দিতে চাচ্ছি তোমাদের জন্য। আর আমি ভি এর জায়গায় v/r লিখলাম ওমেগার জায়গায়। সো আমি এটারে তুমি একটু গুতাও, হাফ এম বি স্কোয়ার কমন আসবে, 1 + z। এটা কি? টোটাল কাইনেটিক এনার্জি। কি রে এখানে আই লেখছে কি? এটা কি টোটাল এনার্জি, ঠিক আছে, টোটালটা মনে রাখা লাগবে, ঠিক আছে। এরপর হলো তোমার ঘূর্ণনেরটা কি? ওই যে হাফ আই ওমেগা স্কোয়ার। সো বেসিক্যালি এই যে এটারে যদি তুমি সোজা করো তাহলে হাফ এম বি স্কোয়ার ইন্টু জেড হয়, ঠিক আছে। আর চলনেরটা হয়ে যায় হলো হাফ এম বি স্কোয়ার। উদ্ভাস কি করছে? এই জেড ওরা বলছে k²/r²। দরকার নাই তো ভাই, এত বড় ফর্মুলা কে লিখবে? আমি তো জেড দিয়ে মনে রাখি, আমি পার্সোনালি জেড দিয়ে মনে রাখি। তবে এইটা আমাদের মেইন উদ্দেশ্য ছিল না, আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল শর্টকাট। এই যে এখান থেকে যদি একটা বস্তু গড়ায় পড়ে, তাহলে এই বরাবর আমার ত্বরণ থাকে হতো g sin θ, দিস ইজ দি অ্যাক্সেলারেশন, কারণ এই যে থেটা,
জি সাইন থেটা থাকে অ্যাক্সেলারেশন, এবং এটা নামতে যেই টাইম লাগে সেই টাইমটা হলো স্কোয়ার রুট অফ 2s/g, 2s/a। সো এর জায়গায় তো জি সাইন থেটা বসতেছে, এই জায়গায় কি বসতেছে, জি সাইন থেটা বসতেছে। ও না সরি, জি সাইন থেটা ডিভাইডেড বাই 1+z। সো এটা উল্টায় গেলে 1+z। সো বেসিক্যালি যার জেড বেশি, আমি এত কিছু মনে রাখতে বলবো না, আবার বলতেছি, আমি তোমার মুখস্থ করতে বলতেছি না, আমি জাস্ট বলতেছি যার জেড বেশি, জেড বেশি যার, সে লেট, সে লেট। কি বললাম, যার জেড বেশি সে হলো লেট, সে লেট, মানে তার বেশি টাইম লাগবে। জেড যার বেশি সে হলো বেশি লেট, কারণ কি, ওই বেশি মোটা। জেড যার বেশি সে কি বেশি লেট, ওকে। সে বেশি লেট এর মানে কি, সে স্লো, মানে তার বেগও কম, ওকে। এটাই জেড মানে কি, ওই যে জেড দিয়ে আমরা কি বলি, ঘুম। কোথাও যদি দেখছো জেড মানে কি ঘুম, যার ঘুম বেশি। গাঁজাখড়ি যুক্তি দিতেছি, বাট এটাই মানে জেড যার বেশি তার ঘুম বেশি, সে বেশি লেট, সে বেশি স্লো, সে দেরি করে পড়বে, তার গতিশক্তি বেশি হবে, এবং মানে সে দেরি করে পড়বে, তার বেগ বেগ কম হবে, ঠিক আছে। সে দেরি করে পড়বে, তার বেগ কম হবে, এটাই মনে রাখো। এদুরুক যদি মনে রাখতে পারো তাও আমি খুশি, ঠিক আছে। এই নামতে কত টাইম লাগবে এটা তোমার মনে রাখা লাগবে না, ঠিক আছে। জাস্ট এটা মনে রাখো, যার জেড বেশি সে লেট, সে স্লো, ওকে। থ্যাংক ইউ সো মাচ। কৌণিক গতিশক্তির ক্ষেত্রে জাস্ট একটাই কি টেক অ্যাওয়ে, যে যার জেড যার বেশি, জেড যার বেশি, জেড যার বেশি সে স্লো, শি ইজ স্লো, ওকে। স্লো মানে ভেলোসিটি কম, ভেলোসিটি কম, টাইম বেশি লাগবে। সো আমি তোমাকে জাস্ট একটা কোয়েশ্চেন দিব, একটা কোয়েশ্চেন দিব, একটা কোয়েশ্চেন, যে একটা বস্তু এই যে পড়তেছে আকাশ থেকে, তিনটা বস্তু ফালাইছি, একটা হলো তোমার সিলিন্ডার ফালাইছি, একটা সিলিন্ডার ফালাইছি, একটা ডিস্ক ফালাইছি, এবং একটা রিং ফালাইছি। তো বলছে কে আগে নামবে, কে আগে নিচে নামবে। সো সিলিন্ডারের ক্ষেত্রে কি ছিল, হাফ এম আর স্কোয়ার, তাই না। তো সিলিন্ডারের ক্ষেত্রে জেড এর মান হলো হাফ, ডিস্কের ক্ষেত্রেও জেড এর মান হাফ, তাই না। এটা হলো ডিস্কের ক্ষেত্রেও জেড এর মান হাফ। রিং এর ক্ষেত্রে কত, এম আর স্কোয়ার, জেড এর ভ্যালু কত, 1। রিং এর ক্ষেত্রে কি, জেড এর ভ্যালু কত, 1। সো রিং কি, রিং এর জেড বেশি, সো হইলো স্লো, মানে রিং হইলো লেট। বেসিক্যালি রিং কি করবে, লেট, বুঝতে পারছো। আর ওরা দুইজন সেম টাইমেই যাবে। সো কেউ যদি বলে যে ওর নামতে T1 লাগলো, ওর নামতে T2 লাগলো, ওর নামতে T3 সময় লাগলো, তো তোমার জিনিসটা কি হবে, T1 ইকুয়াল টু T2 ইজ কি লেস দেন T3। কারণ কি, রিংয়ের তো বেশি টাইম লাগছে, বেশি টাইম লাগা মানে কি, লেট, লেটে যাবে। বুঝতে পেরেছো, হোপফুলি বুঝতে পারছো। এরকম যদি দিয়া দেয় না করতে পারবা না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের ক্লাসে আমরা গ্র্যাভিটেশন দেখব, এরপর আমরা সলিডস দেখব, এরপর আমরা পিরিয়ডিক মোশন দেখব, এরপরে থার্মোডাইনামিক্স বা সেকেন্ড পেপারে আমরা চলে যাব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।